প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ক্যান্সার আলাপনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশে ফুসফুস ক্যান্সার এর বর্তমান পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ দায়ামউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড এবং চেয়ারম্যান প্রফেসর দায়ামউদ্দিন ক্যান্সার ফাউন্ডেশন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর ফাইজা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ফুসফুস ক্যান্সার, এবং মূলত আমরা বাংলাদেশে ফুসফুস ক্যান্সারের এখন কি পরিস্থিতি, কোন জায়গায় আমরা আছি এবং চিকিৎসা আসলে কতখানি হচ্ছে, এই সামগ্রিক বিষয়ে আপনার কাছে জানতে চাই। তবে একেবারে শুরুতে যখন আমরা কোনো একটি ক্যান্সার নিয়ে কথা বলি, ক্যান্সার শব্দটার সাথে এক ধরনের আতঙ্ক জড়িয়ে আছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে যান এখনও, এবং যখন আসলে আমাদের জানা কম থাকে তখন দেখা যায় যে আতঙ্কের পরিমাণটা বেশি হয়। একেবারে শুরুতেই আপনার কাছে এই ব্যাপারে জানতে চাই যে ফুসফুস ক্যান্সার বাংলাদেশে কি পরিস্থিতিতে আছে। যদি আমরা অন্য ক্যান্সারগুলোর সাথে তুলনা করি তাহলে আপনি ফুসফুস ক্যান্সারকে কোথায় রাখবেন? ধন্যবাদ ডক্টর ফাইজা। অ্যাকচুয়ালি ফুসফুস ক্যান্সার শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে টপ মোস্ট ক্যান্সার এবং অ্যামং দি মেল। শুধু আমি যদি অ্যামং দি মেল বলি, টপ মোস্ট ক্যান্সার বলে ভুল হবে। এটা মেয়েদের মধ্যেও কিন্তু এই ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এবং মেয়েদের মধ্যে যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে ফুসফুস ক্যান্সারের স্থান এখন পঞ্চমে। এবং ওয়ার্ল্ডের সব জায়গাতে যেমন ফুসফুস ক্যান্সার বাড়ছে, বাংলাদেশেও কিন্তু ফুসফুস ক্যান্সার বাড়ছে। বাংলাদেশে শুধু পুরুষদের মধ্যেই নয়, মেয়েদের মধ্যেও ফুসফুস ক্যান্সারের প্রবণতা এখন বেশ বেড়ে চলেছে। এর মধ্যে অনেক কারণ রয়েছে, কারণগুলো আমি পরে বলবো। শুধু একটু বলতে চাই যে বাংলাদেশে মেয়েদের মধ্যে, বিশেষ করে যারা এখন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত আছে, তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যেই সিগারেট স্মোকিং বা আমাদের টোবাকো স্মোকিংটা বেড়ে গেছে। এই টোবাকো স্মোকিং বেড়ে যাওয়ার ফলেই এই ক্যান্সারের প্রবণতা বাড়ছে। তো আরও কিছু ফ্যাক্টর আছে যেটা আমি কারণের সময় বলবো। আর বর্তমান পরিস্থিতিতে আমি বলতে চাই যে বাংলাদেশে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে ফুসফুস ক্যান্সারের স্থান টপমোস্ট পর্যায়ে রয়েছে। ছেলেদের মধ্যে যেটা আপনি বলছেন এবং মেয়েদের মধ্যেও এটা বেড়েই চলেছে, পঞ্চম স্থানে আছে। কারণ কিন্তু একটা আপনি বললেন, তারপরে বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে ঠিক কী কী কারণ, এবং তার সাথে যদি আমরা টোবাকো ছাড়াও আরও কোনো কারণ দেখতে পাই সে ব্যাপারেও জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি টোবাকো বা সিগারেট স্মোকিং হলো সবচেয়ে বড় একটা মাধ্যম যার মাধ্যমে এই ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। কেননা টোবাকোর মধ্যে যে কার্সিনোজেন রয়েছে, সেই কার্সিনোজেন অনেক কার্সিনোজেন, এবং এই অনেক কার্সিনোজেনের কারণেই এই সিগারেট স্মোকিংয়ে ফুসফুস ক্যান্সার বেড়ে যায় বা ফুসফুস ক্যান্সার হয়। সিগারেট স্মোকিং যেমন অন্যতম কারণ, এইটা আমরা বলে থাকি সাধারণত 85 থেকে 90% কারণই হলো সিগারেট স্মোকিং বা টোবাকো স্মোকিং বা টোবাকো রিলেটেড যে জিনিস, মানে দ্রব্যগুলো মানুষ ব্যবহার করে সেগুলো। এরপরে যে স্থানগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশের পর্যায়ে বা বাংলাদেশের প্রেক্ষিতে, সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন, এয়ার পলিউশন বাংলাদেশে অনেক বেশি। এবং এয়ার পলিউশনের মধ্যে যেমন ঢাকা সিটিতে যদি বলতে চাই, যেমন ভেহিকেল থেকে যে পলিউশনগুলো হয় এটা অত্যন্ত বেশি, যেটা এই ফুসফুস ক্যান্সার করতে সহায়তা করে। এছাড়া যে জিনিসগুলো রয়েছে সে যেমন রেডিয়েশনের সাথে অনেক মানুষই জড়িত থাকে। রেডিয়েশন বাংলাদেশে মানে যথেচ্ছভাবে ব্যবহার হয়। রেডিয়েশন ব্যবহারের কিন্তু একটা রুলস এবং রেগুলেশন আছে। বাংলাদেশে সেই রুলস অ্যান্ড রেগুলেশন সঠিক পর্যায়ে ব্যবহার করা হচ্ছে না। এছাড়া কিছু মেটাল রয়েছে যেমন নিকেল, ক্রোমিয়াম, অ্যাসবেস্টস নামে একটা পদার্থ, যেটা ফুসফুস ক্যান্সার বাড়াতে সহায়তা করে। এবং বাংলাদেশের মানুষের জন্য এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু প্রযোজ্য। যেটা বলছিলেন আপনি টোবাকো, এবং তার সাথে সাথে যেটা বলছেন যে বায়ু দূষণের কারণে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই প্রভাবটা কি শুধু আপনি ঢাকা শহরেই বলবেন, নাকি আমাদের দেশের অন্যান্য গ্রামাঞ্চলে কিন্তু বায়ু দূষণ কিছুটা হলেও শহরের থেকে কম, সেখানে কি আসলে এই প্রভাবটা পড়ে কিনা, নাকি সেখানে কিছুটা হলেও সুরক্ষিত আছে মানুষ? গ্রাম অঞ্চলে সত্যি
গ্রাম অঞ্চলে বায়ু দূষণের প্রভাব কম, কিন্তু গ্রামে যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কিন্তু এর সাথে জড়িত থাকে। যেমন লাড়কি ব্যবহার করে না রান্নাতে, এবং মানে গোবর দিয়ে যে তৈরি করে, লাড়কি তৈরি করে, আবার রান্না কাজে ব্যবহার হয়, এর যে ধোঁয়াটা আসে এটা কিন্তু কার্সিনোজেনিক, এটা কিন্তু ক্যান্সার তৈরি করতে সহায়তা করে। তো গ্রামের মানুষ এখনও কিন্তু এই এনভায়রনমেন্টাল পলিউশন থেকে কিছুটা দূরে থাকলেও এই যে এগুলো ব্যবহার করতেছে, লাড়কি, বিভিন্ন রকম ধোঁয়া আসছে, এগুলোতে যেমন ক্যান্সারের সহায়তা করে। গ্রামের মানুষ বিড়ি, সিগারেট বা টোবাকো ইউজের কিন্তু বুঝে না। অনেকে মনে করে যে, অনেকে আবার কিন্তু হুক্কা ব্যবহার এখন কমে গেছে ব্যবহার করতো, যে পানির মধ্যে দিয়ে যদি আসে ধোঁয়াটা তাহলে হয়তো ক্যান্সার করবে না বা অন্যান্য রোগ করবে না, কিন্তু কার্সিনোজেন কিন্তু পানির মধ্যে দিয়েও আসতে পারে। সুতরাং ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অবশ্যই বেশি রয়েছে। গ্রাম পর্যায়ে বেশি রয়েছে এই কারণে, আমি বেশি বলবো না, যেমন ঢাকা সিটিতে যেটা রয়েছে একটা একদম পাড়ায় গায়ে হয়তো কম রয়েছে, কিন্তু পাড়ায় গায়ে বিভিন্ন পর্যায়ে যে জিনিসপত্রগুলো ব্যবহার হয় সেগুলোর সম্বন্ধে অজ্ঞতার কারণে ক্যান্সারের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কারণ কিছুটা যদিও আলাদা শহরে এবং গ্রামে, কিন্তু বাড়ছে, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার হারটা বেড়ে চলেছে, বেশি রয়েছে। বারবারই কিন্তু আমরা ধূমপানের কথা বলছি অথবা তামাকজাত পণ্যের কথা বলছি। এই যে ধূমপান যারা করছেন অথবা তামাকজাত পণ্য যারা ব্যবহার করছেন, এই পণ্যগুলো আসলে কিভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে যার কারণে আমাদের ফুসফুসে ক্যান্সার হচ্ছে? আচ্ছা, প্রভাব ফেলার পিছনে কিন্তু অনেকগুলো কারণ। যেমন এটা যদি সায়েন্টিফিক কারণগুলো বেসিস আমি বর্ণনা করতে চাই, অনেক সময় আসবে। আমি শুধু এটুকু বলতে চাই যে এই ধূমপান বা সিগারেট স্মোকিংয়ের যে আমরা যে ধোঁয়াটা নিচ্ছি, এতে অনেক কার্সিনোজেন রয়েছে। যেমন 450 বা 4500-এর বেশিও কার্সিনোজেন। এই কার্সিনোজেন শরীরে যে ক্যান্সার কোষগুলোকে পরিবর্তন আনে, জেনেটিক মিউটেশন করে এবং ক্যান্সার তৈরি করতে সহায়তা করে। এইভাবেই ক্যান্সার হয়। এই যে বিষয়গুলো আমরা আসলে চিকিৎসার দিকে যাব বা কিভাবে এই রোগ শনাক্ত করব সেগুলোতেও আমরা কথা বলবো। তবে আপনার কাছে আগে জানতে চাই যে যেই কার্সিনোজেনগুলো নিয়ে আমরা কথা বলছি, সেই কার্সিনোজেনগুলোর যে প্রভাব, এটাকে আসলে আমরা যদি বদলাতে চাই বা কমিয়ে আনতে চাই, কিছু কি আমাদের করার আছে কিনা? আমাদের তো অবশ্যই করার রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক আগে থেকেই এই সিগারেট স্মোকিং বা টোবাকো স্মোকিংয়ের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা চলে আসছে। শুধু বেসরকারি পর্যায়ে নয়, সরকারি পর্যায়েও বিভিন্নভাবে কথাবার্তা বলা হয় যে, এবং সিগারেটের উপর কিন্তু এইটাকে, সিগারেট বা বিড়িকে ব্যান সরাসরি সরকার হয়তো করতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু এর উপর অনেক ভ্যাট ট্যাক্স বসানো হয়েছে যাতে দাম বেশি হয়, মানুষ বেশি দামের জন্য বেশি ব্যবহারও না করতে পারে। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের সচেতনতা না হলে এটাকে কিন্তু রোধ করা সম্ভব না। সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই একমাত্র পন্থা যে আমরা সিগারেট থেকে বিরত থাকব বা ধূমপান থেকে বিরত থাকব, তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকব। এবং শুধু ফুসফুস ক্যান্সার নয়, তামাক জাতীয় বা সিগারেট স্মোকিং আপনি যদি শুরু করেন, মুখ থেকে শুরু করে, মুখ, গহ্বর, গলা, যেমন ল্যারিংস, তারপরে একটু নিচে যান, তারপরে লিভার, তারপরে প্যাঙ্ক্রিয়াস, এরপরে নিচে যান ইউরিনারি ব্লাডার, সবগুলো জায়গাতেই কিন্তু সিগারেট স্মোকিং বা ধূমপান ক্যান্সার করতে পারে। সুতরাং এক সিগারেট বা স্মোকিং বাদ দিলে আমরা কতগুলো রোগ থেকে আমরা বাঁচতে পারি। আমি তো এটা ক্যান্সার বললাম, যে এছাড়া আরও কত রোগ হতে পারে, যেমন ব্রঙ্কাইটিস থেকে শুরু করে আরও অনেক রোগ রয়েছে যেটা সিগারেট স্মোকিং বাদ দিলে মানুষ এটাকে মুক্ত হতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার সাথে এবং আরও অনেক কিছু আমাদের জানার আছে, তবে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ক্যান্সার আলাপনে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। সিরিয়ালাম বিরতির পরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ক্যান্সার আলাপনে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের ফুসফুস ক্যান্সারের বর্তমান পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ দায়ামউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড এবং চেয়ারম্যান প্রফেসর দায়ামউদ্দিন ক্যান্সার ফাউন্ডেশন।
বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা ফুসফুস ক্যান্সারের কারণগুলো নিয়ে মূলত শুনছিলাম। এরপরেই আসলে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে উপসর্গ। যখন কেউ আক্রান্ত হতে থাকেন একেবারে প্রাথমিক দিকের উপসর্গ কী থাকে এবং যখন আসলে একটু দেরি হয়ে যায় অ্যাডভান্স স্টেজে উপসর্গগুলো কী কী থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা একটি বিশাল প্রশ্ন। এটা কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে না। যেমন প্রাথমিক পর্যায়ে একটা হতে পারে, তারপরে ক্যান্সারটা, যেহেতু ক্যান্সারের একটা প্রপার্টিজ হলো ক্যান্সারটা বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। ছড়িয়ে গেলে কি উপসর্গ হতে পারে, ছড়িয়ে যাওয়ার জন্য কোন অর্গানে গেল সেই অর্গান অনুসারে কিন্তু উপসর্গ হতে পারে। তো সাধারণভাবে যে উপসর্গ নিয়ে মানুষ আসে, খুব যদি আর্লি আসে, সেটা হলো যে ক্রমাগত কাশি, যে রোগী বলবে যে আমার অনেক কাশি হয়, এই কাশি অনেক দিন ধরে হচ্ছে, 3 সপ্তাহ 1 মাস, আমি বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, কাশির ওষুধ খেয়েছি, কিন্তু কাশিটা ভালো হচ্ছে না। এই ধরনের যদি উপসর্গ থাকে কাশির, তাহলে হয়তো বা আমরা ধারণা করতে পারি এটা তার ক্যান্সার হতে পারে, ফুসফুস ক্যান্সার, আবার নাও হতে পারে, অন্য রোগ হতে পারে, সেটা আমি পরে আসছি। এছাড়া কাশির সাথে কি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশির সাথে শ্বাসকষ্ট। এছাড়া আর কি হতে পারে, শর্টেজ অফ দ্য ব্রেথ আমরা যেটা বলি, অর্থাৎ নিঃশ্বাস নিতে গেলে পুরো নিঃশ্বাস সে নিতে পারবে না, এটা হতে পারে। এছাড়া কাশির সাথে আর কি যেতে পারে, কাশির সাথে রক্ত যেতে পারে। কাশির সাথে সাধারণত হালকা হালকা রক্ত যেতে পারে, বেশিরভাগই হালকা হালকা রক্ত যায়, আর অনেক সময় বেশি রক্ত যেতে পারে। এটা সাধারণ সিমটম। এছাড়া আর কি সিমটম হতে পারে, যেটা হলো যে তার গলা ফুলে যেতে পারে। গলা ফোলাটা কি, একটা ক্যান্সার হলো তার সাপোজ তার ডান ফুসফুসে হয়ে সুপারিয়র ভেনা কেবা বলে আমাদের একটা ভেন আছে, বড় ভেন, যেটা মাথা বা আপার এক্সট্রিমিটি থেকে রক্ত লাংসে নিয়ে আসে, এটা ব্লক করে দেয়। ব্লক করলে যে রক্তটা আপনার উপর ব্রেন বা হেড নেকে গেল, সেটা আর ব্যাক করতে পারে না, ফলে কি হয়, ফুলে যায়। এবং অনেকে এসে বলবে যে আমি তো এরকম কাশি হচ্ছিল, গলা ব্যথা হচ্ছিল, বুক ব্যথা হচ্ছিল, বুক ব্যথা একটা সিমটম, তার সাথে সাথে দেখা গেল যে আমার গলাটা ফুলে গেছে, এই একটা সিমটম নিয়ে আসতে পারে। আর কি সিমটম নিয়ে আসতে পারে, যে তার হর্সনেস অফ ভয়েসটা কি, যেমন যে আমাদের যে সাউন্ড বক্স বা লেরিংস বলি, এই লেরিংসের যে রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এটা যখন যদি ইনভলভ হয়ে যায় এই লাং ক্যান্সারে, ফলে তখন কি হবে, তার ভয়েসটা ডাউন হয়ে যাবে, কর্কশ হয়ে যাবে, এবং অনেক সময় কথা বলতে একদম পারে না, এই ধরনের হতে পারে। এটা তো সাধারণ সিমটম। এছাড়া আমি যে বললাম যে এটা অনেক বড় বড় সিমটম হতে পারে। এই ক্যান্সার হওয়ার ফলে যদি তার ফুসফুসের যে লেয়ার আছে বা লাংসের লেয়ারে যদি পানি জমে যায়, তখন আমরা কি বলি, প্লুরাল ইভ্যুশন হলে যেমন তার শ্বাসকষ্ট হবে, খুবই শ্বাসকষ্ট হবে, নিঃশ্বাস নিতে পারবে না, এই ধরনের সিমটম হতে পারে। এই রোগটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। যেমন এই ফুসফুস থেকে ক্যান্সার কোথায় যেতে পারে, ফুসফুস এমন একটা অর্গান যে অর্গানের ব্লাড সাপ্লাই সমস্ত শরীরে দিয়ে থাকে। সুতরাং শরীরের যে কোনো অর্গানেই যদি ক্যান্সার হয়, ব্লাডের মাধ্যমে ফুসফুসে আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার যদি লিভারে ছড়িয়ে যায়, কি হবে, অরসি হবে, জন্ডিস হবে, বমি ভাব হবে, এটা হতে পারে। হাড়ে ছড়িয়ে যেতে পারে, হাড়ে ছড়িয়ে গেলে যে কোনো হাড় ফ্র্যাকচার হতে পারে, সেখানে খুব বেশি ব্যথা হতে পারে, এটা হতে পারে। এছাড়া কোথায় যেতে পারে, ব্রেনে গেলে কি হবে, ব্রেনে গেলে সে ডিসওরিয়েন্টেড হবে, চোখে কম দেখবে, বমি ভাব হবে, মাথা সিভিয়ার হেডেক হবে, মাথা ব্যথা হবে, এই ধরনের সিমটম হতে পারে। এই আমি কয়েকটা অর্গানের কথা বলছি, আরও অর্গান, অ্যাড্রিনাল গ্ল্যান্ড সহ আরও অর্গানে ফুসফুস থেকে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। আমি শুধু কয়েকটি অর্গানের উদাহরণ দিলাম। যে আমার যেমন গত পরশুদিন আমার কাছে একটা পেশেন্ট এসছে, পেশেন্টটা কি প্যারালাইসিস হয়ে আসছে, এবং তার সিমটম হলো তার শির দাঁড়াতে ব্যথা। আমরা এক্সামিন করে বা এমআরআই করে দেখলাম যে তার ইয়াতে কী হয়েছে, শির দাঁড়াতে ক্যান্সারটি ভার্টেবল কলামে, অর্থাৎ স্পাইনে তার ক্যান্সারটা ছড়িয়ে গেছে। স্পাইনে ক্যান্সারটি ছড়িয়ে যাওয়ার জন্য কি হলো, যে স্পাইন থেকে যে নার্ভগুলো লোয়ারে, মানে লোয়ার আমরা বলি যেটা, যেমন পায়ে অঞ্চল যেটা সাপ্লাই দেয়, সেটা তো তার এফেক্ট করছে, পরে সে প্যারালাইসিস হয়েছে, সে পেশাব করতে পারছে না, পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, এবং সে উঠতে পারতেছে না, প্যারালাইসিস রোগী। তো তার প্রাইমারি ক্যান্সারটা কোথায়, ফুসফুসে, কিন্তু তার রোগটা কোথায় গেল, স্পাইনে। সুতরাং এই একটি লাং ক্যান্সারের রোগীর বিভিন্ন রকম সিমটম রোগীর স্টেজ অনুসারে নিয়ে আসতে পারে।
উপসর্গ আসলে অনেক রকমের উপসর্গ আপনার কাছ থেকে শুনলাম এবং কোথা থেকে শুরু হতে পারে কি হতে পারে। এবার একটু আসতে চাই চিকিৎসা আসলে কি কি অ্যাভেলেবল আছে, কি কি পদ্ধতি, তার থেকেও বেশি জরুরি যে বাংলাদেশে এই মুহূর্তে কি কি পদ্ধতি আমরা ফলো করতে পারছি বা কি কি চিকিৎসা আছে, এবং তার থেকেও বেশি জরুরি হচ্ছে কোথায় কোথায় সেই চিকিৎসা দেওয়া সম্ভব, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এটা আসলে আমাদের এই বাংলাদেশের সকল জনসাধারণের জানা উচিত যে আমরা কি চিকিৎসা দিচ্ছি, বিশ্বে এই ফুসফুস ক্যান্সারের কী চিকিৎসা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি ফুসফুস ক্যান্সারের চিকিৎসা দিতে হয় রোগের স্টেজ অনুসারে। স্টেজ আমরা সাধারণত বলি যদি 1 বা 2 এর মধ্যে থাকে, তাহলে আমরা যদি রোগীর ফিজিবিলিটি থাকে, রোগীর সব কিছু ঠিক থাকে, তার এজ পারমিট করে, তখন আমরা সার্জারি চিকিৎসা দিয়ে শুরু করতে পারি। সার্জারি যদি ফিজিবল না হয় তখন কি দিতে পারি, রেডিওথেরাপি দিতে পারি। এবং রেডিওথেরাপি বা সার্জারি দুইটাই কিন্তু স্টেজ 1 এবং 2তে কিউরেবল ডিজিজ। এরপরে স্টেজ 3 বা 4-এ যদি আসে, সেক্ষেত্রে যেমন 3-তে আমরা যেমন কেমোথেরাপি দিয়ে শুরু করতে পারি, বা তারপরে ডাউন স্টেজিং করে রেডিওথেরাপি দিতে পারি। ইভেন স্টেজ 4-এও কিন্তু আমরা কেমোথেরাপি দিতে পারি। এটা আমি তো বললাম সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। আরও চিকিৎসা রয়েছে যেটা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন আমরা দিয়ে আসছি। যেমন টার্গেটেড থেরাপি আছে, টার্গেট থেরাপি দিতে পারি, ইমিউনোথেরাপি দিতে পারি। এই ধরনের এবং চিকিৎসাগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। আজ এখানে বসে, ঢাকাতে বসে যে চিকিৎসাগুলো আমরা দিচ্ছি, সেই চিকিৎসা আমরা কিন্তু উন্নত বিশ্বেও কিন্তু একই চিকিৎসা হয়ে থাকে। উন্নত বিশ্বেও যে ধরনের ওষুধ রয়েছে, 2-1টি ছাড়া সব ধরনের ওষুধ, যেমন ইমিউনোথেরাপি বলি, টার্গেটেড থেরাপি বলি, সবগুলো ওষুধ, কেমোথেরাপি, তাহলে আমি বললাম সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, সবগুলোই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। শুধু কনসেপ্ট আমাদের ঠিক মতো আমাদের কাছে নাই। আমাদের অনেকের ধারণা যে ক্যান্সার হয়েছে আমাকে অবশ্যই পার্শ্ববর্তী দেশে চলে যেতে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের কিন্তু 25 থেকে 30% পেশেন্ট, আমি যেখানে কাজ করি ডেল্টা হাসপাতাল, 25 থেকে 30% রোগী পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু আমাদের এখানে আসে। ইভেন সিঙ্গাপুর, ব্যাংকক থেকেও রোগী আমাদের কাছে আসে। আসার পরে বলে যে চিকিৎসাটি নিয়েছিলাম এবং যে ব্যবহারটি পেয়েছিলাম এখানেও পাচ্ছি, কিন্তু আমরা তো আগে বুঝতে পারিনি। ইন দি মিন টাইম আমার অনেক সময় পার হয়ে গেছে, অনেক টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমরা এখন মানে শেষের দিকে, অর্থাৎ টাকা পয়সা শেষের দিকে চিকিৎসা করতে প্রায় অক্ষম হয়ে পড়ে আস্তে আস্তে। সুতরাং এই কনসেপ্টটা সবার থাকা উচিত যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে লাং ক্যান্সারের বেলায় আমি বলতে পারি সব ধরনের চিকিৎসা আমাদের দেশে এখন বিরাজমান রয়েছে এবং আমরা দিতে পারছি। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে কোথায় কোথায় চিকিৎসা দেওয়া হয়ে থাকে, এটি খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের অ্যাকচুয়ালি এর আগে সরকারি সবগুলো হাসপাতালেই কিন্তু, বিশেষ করে যে পুরাতন 8টি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন ছিল। এখন অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে হয়তো নষ্ট হয়ে আছে এই অবস্থায়। কিন্তু চিকিৎসা দেওয়ার মতো অবস্থা, যেমন যদি রেডিওথেরাপি তারা না দিতে পারে, আমাদের স্পেশালিস্ট রয়েছে, সেখানে তারা রেডিওথেরাপি বা সার্জারি যতদূর সম্ভব যদি পারে করবে, না পারলে তারা অবশ্যই তো সেন্ট্রালি ঢাকাতে পাঠাবে। তো রেডিওথেরাপি যেটা পেরিফেরিতে পারছে না বা মেডিকেল কলেজে এই অবস্থা নাই, মেডিকেল কলেজগুলোতে বা অন্যান্য সরকারি হাসপাতালে, সেখানে ঢাকাতে তারা পাঠাতে পারে। যেমন ঢাকাতে অনেক হাসপাতাল, যেটার নাম যদি বলতে চাই আমি, যেমন আমি যেখানে কাজ করি ডেল্টা হাসপাতাল, এখানে কিন্তু রেডিওথেরাপি থেকে শুরু করে সবগুলো ফ্যাসিলিটি বর্তমান বিরাজমান, কোনো কিছুরই অভাব নেই এখানে। যেমন আমাদের টেলিথেরাপি, ব্র্যাকিথেরাপি, আর আমরা যেমন কেমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, যেহেতু ড্রাগ অ্যাভেলেবল আমাদের দেশে, সব ধরনের ড্রাগ, এই যে কেমোথেরাপি বললাম, টার্গেট থেরাপি বললাম, ইমিউনোথেরাপি, সবগুলো ড্রাগ কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। ইভেন আমাদের দেশ থেকে অনেক ড্রাগ, এই যে ইমিউনোথেরাপি, কেমোথেরাপি ড্রাগ বা টার্গেট থেরাপি ড্রাগ বাইরেও কিন্তু রপ্তানি হচ্ছে। সুতরাং আমরা দিতে পারি, কিন্তু রুগী আমাদের কাছে আসতে হবে, না আসলে তো আমরা এটা দিতে পারবো না। যেমন ঢাকাতে এছাড়া আরও প্রাইভেট হাসপাতাল, যেমন স্কয়ার, লেবেট, আহসানি মিশন, অনেক জায়গায় রয়েছে, আছে সরকারি, যেমন NICRH, যেটা ক্যান্সার হাসপাতাল আমরা বলে থাকি, এখানেও আছে। এখানে হয়তো কিছু মেশিন এখন খারাপ রয়েছে, গভর্নমেন্ট ট্রাই করতেছে সেগুলো পূরণ করার, কিন্তু সেখানে তো স্পেশালিস্ট রয়েছে, তারা তো চিকিৎসা দিতে পারেন। এবং সেখানে যে চিকিৎসা তারা দিতে পারবে না, যেখানে আমাদের বিদ্যমান আছে, আমাদের মেশিনপত্র আছে, সেখানে তারা পাঠাতে পারেন এবং তারা পাঠান। কাজেই
আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবেই ফুসফুস ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে দিতে পারছি। জি, তার মানে বাংলাদেশ আসলে আমরা এই ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা দিতে পারছি, এই বিষয়টাই আসলে আমাদের জন্য সবথেকে জরুরি, আমাদের দর্শকদের জন্য জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে ফুসফুস ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে, রোগ এবং রোগের চিকিৎসা সম্পর্কে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এটিএন নিউজের অগণিত দর্শক শ্রোতা। আশা করি আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তারা আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব সবার কাছে এই কথাগুলো প্রচার করবেন এবং এই ফুসফুস ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সার চিকিৎসা সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ক্যান্সার আলাপনের আজকের এই পর্ব এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।